হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আজকে কত তারিখ ভুলে গেছি। যে তারিখে হোক না কেন প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে, মানে মারাত্মক গরম। প্রিয়াঙ্কা একটু ওপরে গেছিলো চান করার মতন অবস্থায়, আবার নিচে নেমে এসেছে, এত কষ্ট হচ্ছিল। আর এই যে রাহুল পাশে বসে আছে। আমরা কি করছি আমার মনে হয় থাম্বনেল থেকে বুঝেই গেছো। এই দিনটাও যে আসবে ভাবছিলাম আসবে, যে খুব ইজি হবে লাইফ, বাট ঠাকুর বললো কি ইজি for you না, এত ইজি লাইফ নয়। let me throw some curve balls, let me throw some whatever balls at you, দেখি তুমি ক্যাচ করতে পারো কিনা। যাই হোক, গৃহপ্রবেশ তো প্ল্যানিং চলছে, আমার স্বাদের প্ল্যানিং চলছে, এবং স্বাদের টাইম আছে যদিও বা, বাট তার জন্য বাড়ি বুকিংয়ের প্ল্যান চলছে। ব্যাঙ্কোয়েট হল, পার্টি হল, হ্যান্ড হল, ট্যান হল করে কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। সবই বুকড হয়ে গেছে। আমরা যে পার্টিকুলার ডেটে করবো সেটার জন্য বুকড হয়ে গেছে, এবং আউটসাইড ফুড অ্যালাউ হয় এরকম বাড়ি খুঁজছি। ফিরে আসছি, বলছি, আপডেট দিচ্ছি কী অবস্থা আমাদের। বাড়ি দেখছে, মানে হোটেলস অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল অ্যান্ড পার্টি হলস দেখছে। দেখে দেখে ও সব দেখছে, বাথরুম ক্লিন কিনা, খাবারের জায়গা, হ্যাঁ সাজানো কেমন, এই সব কিছু দেখছে। খাবারে দিস ইজ আ জব, দিস ইজ আ ফুল টাইম জব পুরো। একটা ইভেন্ট হয়েছে না, হ্যাঁ তোদের তো মানে মানে খুব নতুন নতুন এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, গৃহপ্রবেশটা মেন, মানে এখন নেক্সট যে অনুষ্ঠান সেটা হচ্ছে গৃহপ্রবেশ। আর আমাদের বাড়ির কি অবস্থা তোমরা অনেকে জানো। এখন বাড়ি খোঁজা হবে, অ্যাজ ইন কোথায় কি ব্যাঙ্কোয়েট হল, কোথায় কি ব্যাঙ্কোয়েট হলে কী ব্যবস্থা হবে সেটা রাহুল ব্যবস্থা করছে। ডেকোরেশন, ক্যামেরাম্যান, সব কিছুই করতে হবে। জানি না আমরা এত কিছু করবো কিনা। আমি যত চেষ্টা করছি খরচা কমানোর, ততই খরচা বেড়ে যাচ্ছে। এনিওয়েজ, একজন পুরুষ মশাইয়ের সাথে কথা হয়েছিল গৃহপ্রবেশের জন্যে। তিনি এ নিয়ে বে নিয়ে, তাকে আমি রোজ জিজ্ঞেস করছি কত টাকা আপনার লাগবে, কত দক্ষিণা আপনার, কী কী জিনিস লাগবে, মানে গৃহপ্রবেশের সত্যনারায়ণ পুজোর জন্য কী কী লাগবে, বাস্তু পূজার জন্য কী কী লাগবে। উনি আমায় কিছুই বলছেন না, মানে কোনো টাকা। আজকে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে জানাবেন যে এক্স্যাক্টলি আপনার কত কী লাগবে। বলছে আমার তো নিজস্ব কোনো দক্ষিণা নেই, আপনি যেটা ভেবে বলবেন। হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে কথা বললাম। প্রিয়াঙ্কা বলছে এত যখন তোমাকে ঘোরাচ্ছে, ওকে তুমি বলো 1001 টাকা। আমি বলেছি ঠিক আছে, দেখো কেউ 1001 টাকা আজকাল নেয় না, অনেক বেশি নেয়, বাট আমি লিখেছি 1001 টাকা, দেখি না কি বলে। সঙ্গে সঙ্গে উনি বলছেন যে না, আমি এত বড় কাজ 1001 টাকায় করবো না। আপনার বাড়িতে আমি দেখুন, আপনাকে আমি জানিয়েছি যে আমি প্রেগনেন্ট, আর আমার পক্ষে এত কিছু শপিং করা সম্ভব না। তখন উনি আমাকে বলছেন আপনার বাড়িতে কেউ নেই যে সহযোগিতা করবে আপনাকে। এত বড় বড় কথা আমাকে সে জ্ঞান দিচ্ছে ফোন করে। তাই আমি বললাম যে না, আমি আর আমার হাজব্যান্ড থাকি এবং আমার হাজব্যান্ড ট্রাভেল করে, তার পক্ষে এত কিছু করা সম্ভব নয়। কী কী লাগবে বলুন না, আমি মূল্য ধরে আপনাকে দিয়ে দেবো। অ্যান্ড আপনার দক্ষিণা কত? তখন বলছে আমার কোনো স্টিপুলেটেড দক্ষিণা নেই, লোকেরা যেরকম ভালো মনে করে সেটাই দেয়। তাই বললাম যে সেটাও তো আপনাকে আমায় জানাতে হবে না। 3001 টাকা, 5001 টাকা, 7001 টাকা, সত্যনারায়ণ পুজোর জন্য এর বেশি থেকে তো বেশি কিছু লাগে না। তখন উনি আমাকে বলছেন না, এত বড় কাজ আমি 1001 টাকায় করবো না। তখনই আমি বুঝে গেছি যে তার নিশ্চয়ই দাওটা আরও বেশি হবে। বললাম ঠিক আছে, আপনি যদি আমার ডেটটা বুক করে থাকেন, দেখো আমাকে যদি ডাইরেক্ট বলে আই উইল পে আপ, এত কিছু খরচা করছে একটা পুরোহিত মশাই, যিনি বাড়িতে পুজো করবেন, তাকে আমি দেবো না। বাট বলার কী বলবো মানে একটা ধরন আর একটা ম্যানার যেটা হয়, সেটাই মানুষকে পরিচয় দেয় যে সে কীরকম কী পুজো করবে আমার বাড়িতে। থ্যাংক গড আমি ক্যান্সেল করে দিয়েছি তাকে, বিকজ এরকম অপমানিত হয়ে পুজো করানো মানে অ্যাজ ইফ ইজ ডুইং মি আ ফেভার। আই এম পেইং ইউ, রাইট? অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস আ সার্ভিস, ইউ আর প্রোভাইডিং। এখানে ব্যাঙ্গালোরে, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে আপনি আছেন, একটা সার্ভিস প্রোভাইড করছেন। পুরুত মশাইরা এখানে অনেকে আছেন ব্যাঙ্গালোরে, ভালো ভালো পুরুত মশাইরা আছেন। ইনি একজন খুবই ইয়াং একজন ভদ্রলোক বলছে আমার থেকে অনেকটাই ছোট। যাই হোক, সে যেহেতু পড়াশোনা করে এসছে, এই কাজটা সে করছে, এটাকে সম্মান দেখিয়ে বললাম যে আপনি আমার ডেটটা ক্যান্সেল করে দিক, এবং ক্যান্সেল করে টাকা তো যেহেতু পে করা হয়নি। তখন উনি আমাকে বলছেন যে অনেক অনেক কথা, তখন উনি আমাকে বলছেন যে আমি এত কম টাকায় কাজ করি না। আপনাকে তো আমি প্রথম দিন থেকে বলছি আপনার কি চার্জেস, কি দক্ষিণা, কত কি লাগবে, আমায় কি কিনতে হবে, আপনি কি আনবেন, কিচ্ছু বলছে না, আমাকে শুধু ঝুলিয়ে রেখে দিয়েছে। তো আজকে কি আমি ওনাকে ক্যান্সেল করলাম, দুটো খারাপ কথাও শুনলাম। এরা ঠাকুর পুজো করে, তার মানে মুখে এদের ভালো কথা থাকার কথা। অ্যান্ড এনাদের মুখে একজন মহিলা যিনি বলছেন তিনি প্রেগনেন্ট,
তিনি কিছু করতে পারবেন না, তাকে টার্গেট করে কথাবার্তা। আমি হয়তো মেসেজটা দেবো না, ফালতু লোকটাকে ডিফেম করে তো লাভ নেই, বাট বি অ্যাওয়্যার। প্রথম দিনই জিজ্ঞেস করে নাও কত কী চার্জেস, কারণ ব্যাঙ্গালোরের লোকেরা মনে করে বাইরে থেকে যে ব্যাঙ্গালোরের লোকেরা প্রচুর টাকা রোজগার করে আর যেটা হাঁকবো সেটাই দেবে। না, আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, এবং আপনি যেমন একটা সার্ভিস প্রোভাইড করছেন, আমরাও আমাদের কোম্পানিতে সার্ভিস প্রোভাইড করছি, এবং আমরা খেটে রোজগার করছি, ফ্রিতে কেউ আমাদের টাকা পয়সা দেয় না। তো যাই হোক, রানা প্রিয়াঙ্কা চেনা একজন আছেন, ওনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করবো, অ্যান্ড দেখা যাক কী হয়। আমার কল চলছে, এবং নতুন বাড়ির জন্য একটা জিনিস এসেছে, দেখাচ্ছি মন্দিরের জিনিস, তাই আমি খুলে দেখবো না। আমি যেহেতু মাটনটা বানাচ্ছি, আমি রাহুলকে বলবো, রাহুল এসে দেখাবে। এটা হচ্ছে আমাদের মন্দিরের বাইরে ছোটো ছোটো আমরা পেতলের বেল লাগাচ্ছি, ঘন্টা লাগাচ্ছি। তো রাহুলকে আমি বলবো আসতে। রাহুলের মন খারাপ, কারণ রাহুল দুটো শার্ট আনিয়েছে, একটা নিজের জন্য, একটা আমার জন্য। আনফর্চুনেটলি রাহুলের শার্ট রাহুলকে ফিট করেনি, তো মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেছে। আমি ডাকছি, ডেকে জিজ্ঞেস করছি কী অবস্থা। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে অলমোস্ট 9টা, আর এখন আমার বউ রান্নাঘরে ঢুকে গেছে কিছু বানাতে, স্পেশাল আজকে বানাতে। রাত্রিবেলা জাস্ট বেরিয়ে আসলাম, বাবাকে নিয়ে গেছিলাম একটু চুল কাটাতে, আর মাংস কিনে নিয়ে এসেছি, তাই সেটাই ময়ূর বানাচ্ছে। ওর কাছে যাই, এবার জিজ্ঞেস করি কী হচ্ছে। বলো। এসেছে একজন, তার মন খারাপ বিকজ তার শার্টটা হয়নি। লিনেন শার্ট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, বলো না। দেখো সব ব্র্যান্ডেড সাইজ, একটা সাইজ, হ্যাঁ জানি, সেটা আমি জানি। অনেক সময় মানে একটু কি তাক লেগে যায় অনেক সময়। হ্যাঁ, বাট আমি দেখেই বলেছি শার্টটা ইট লুকস এক্সেল, ডাজন্ট লুক ডাবল এক্সেল। না হ্যাঁ এটা, হ্যাঁ। তো যাই হোক, স্যাড, মন খারাপ। বাবু মন খারাপ? মন খারাপ না, ঠিক আছে, আমি চেঞ্জ করি না, অন্য কিছু নিয়ে। হ্যাঁ করে নিয়ে নাও। আচ্ছা, তোমাকে একটা কাজ করতে হবে, তার জন্য কি তুমি রেডি? এই বেলগুলো এসেছে, তুমি যদি খুলে হুকগুলো কিনে দিয়ে দিও। আচ্ছা, হুকগুলো থাক, যদি পরের দরকার লাগে আমরা পুজোর ওখানে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। ভেরিফিকেশন ইন্সপেক্টরও এসে গেছে, যেটা ইন্সপেক্টর তো সবসময় আসে, সে তুমি ছোট একটা জিনিস কেনো বা যা ইচ্ছে কেনো, ইন্সপেক্টর আসবে। ইন্সপেক্টর এখন দেখছে যে কি নেওয়া যায় এখান থেকে। এটা কি নেওয়াচ্ছে? মায়ের জামা না, তোমারই টি শার্ট, যেটা বাবার টি শার্ট। দেখি একবার। হ্যালো পাপা, এখন আমি হাত দিতে পারবো না, একটা খুলে দেখো। এর সঙ্গে টাঙানোর হুকও দিয়েছে। হ্যাঁ, তো দিয়েই দিয়েছে। এইটা এটা 2 ইঞ্চি ভারী আছে, এটা আড়াই। দেখা যাচ্ছে আমার বউকে এখানে। She's chopping onions. Yes, I am. And this is a 1 kg of mutton. Yes, 1 kg কি বলছো? 1 kg of mutton. ওই আর কি। বেশি স্টাইল মারলে আধে লোকে বুঝতে পারবে না, আনসাবস্ক্রাইব করে দেবে। এই রে, না সাবস্ক্রাইব করো, ভীষণ দরকার আমাদের। আর একটা হচ্ছে কথা যে আমরা বহুকাল পরে মাটন খাচ্ছি, এন্ড প্রেগন্যান্সিতে বহুকাল না খেয়েছি, মানে অতটা না, আমার মনে পড়ছে না। আমার প্রেগন্যান্সিতে, ফুল প্রেগন্যান্সিতে খেয়েছো, হ্যাঁ খেয়েছি, বাট কবে খেয়েছি অতটা নয়, অতটা খাওনি। আজকে হচ্ছে মাটন অ্যান্ড হোয়াইট বাঙালি পোলাও, যেটা প্রিয়াঙ্কা বানাচ্ছে। আমি বানাবো একটা খুব স্পেশাল রেসিপি, আমার রেসিপি আর কি। ময়ূর মাটন নাম দিয়েছি ওটা আমি। তো এম স্কোয়ার, দেখতে থাকো, সঙ্গে থাকো। সর্ষের তেল, হ্যাঁ সর্ষের তেল তো মাস্ট, এছাড়া মাটন তো হয়ই না। আমার ছোট মেসোমশাই মানে রানা মশাই দারুণ মাটন রান্না করতো, হঠাৎ আজকে মনে পড়ে গেল, শুনেছিলাম তোমার থেকে। যখন মাটনটা মাখতো, হ্যাঁ ক্লথ ওই ম্যারিনেশনটাই আসল, আমার ভীষণ ভালো লাগতো। ম্যারিনেশনটাই ছোটবেলায়, মানে আমি যখন 6-7 না, ম্যারিনেশনটাই আসল। হ্যাঁ, ম্যারিনেশনটাই আসল। হঠাৎ এটা এই মাটনের এই কালারটা দেখে আমার মনে পড়ে গেল। আমার মনে হয় দই দিত বোধহয় রাঙামশাই বই ডাক্তার। রাঙামশাই আর আমাদের মধ্যে নেই, কিন্তু রাঙামশাইয়ের মাটনের রেসিপিটা ইজ মানে আনপ্যারালাল, দারুণ। এটা কি রে পাপা? ও ভালো লাগছে না বেলার আওয়াজটা। পাপা কি বিরক্ত করে তোকে? আমি শোনা রে, কনটা তো আমি খেয়ে নেবো রে। মামির কাছে এসে আমার জান, এই কি লেগেছে কেন দেখি। হাঁ করো দেখি। ঠিক আছে, শোনা তো, শোনা মিশু বাবা। এরপর পরের দিন সকালবেলা, সো বেসিক্যালি আমার স্বাদের জন্যে একটা আমাদের ফ্ল্যাটের যে ক্লাব হাউসটা আছে, যেটার জন্য আমরা 1 বছরের টাকা দিয়ে রেখেছি,
আনফর্চুনেটলি যেদিন প্ল্যান করছি, ডেটটা এখন অফকোর্স বলছি না, বাট যেদিন প্ল্যান করছি সেই দিন অলরেডি একদিন বুক করে নিয়েছে ফর দ্য হাউস ওয়ার্মিং, গৃহপ্রবেশের জন্যে। আর আমার ব্যাপারটা হচ্ছে যে কমফর্ট তো ভীষণ দরকার। তুমি দেখছো আমার কথা বলার স্পিডটা বোধহয় কমে গেছে না, আমি যে কথা বলছি এখন আমি ফিল করছি টায়ার্ড হয়ে যাচ্ছি। অ্যান্ড তো আমি কমফর্টটা দেখবো অ্যান্ড একটু ভালো জায়গা দেখবো। তার ভালো জায়গা দেখলেই ভালো দামটাও চলে আসে, তো সেসব মাথায় রেখে আর এত খরচা না এখন আমাদের পক্ষে, মানে সত্যি বলছি একটার পর একটা চলছে। তো সেই জন্যই রাহুল আজকে কালকে থেকে রাহুল বাড়ি দেখা শুরু করেছে। আজকেও রাহুল 3-4 জনের সাথে কথা বলেছে। শনিবার দিন উই আর প্ল্যানিং টু গো অ্যান্ড ভিজিট কাপল অফ দ্য পার্টি হলস অ্যান্ড ব্যাঙ্কুয়েট হলস এখানে ব্যাঙ্গালোরে। কারণ না গিয়ে দেখলে না আমরা ঠিক বুঝবো না কীরকম কী ব্যাপার। আর যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে, এসি তো মাস্ট, কারণ অনেক বয়স্ক লোকেরাও আসবে, তাদের কথা ভেবে এবং আমার জন্যও, যদিও আমি এসিতে বড় হইনি, বাট কষ্ট হচ্ছে ভীষণ। তো রাহুলই বলছে না একটু ভালো ভালো জায়গা দেখে চলো বুক করি। রাহুলেরই পুরোপুরি দায়িত্ব। আমরা বলে রেখেছিলাম আমাদের ফ্ল্যাটে, কিন্তু যেহেতু বুক হয়ে গেছে সেটা নিয়ে করছি না। আরও কিছু জায়গা আছে আমাদের ফ্ল্যাটে, বাট সেগুলোতে কী বলো তো, বৃষ্টি হবে কিনা জানি না তো, আর সব অত লোকে আসবে, বাচ্চা কাচ্চারাও আসবে, ওয়াশরুমের দরকার পড়বে, আমার দরকার পড়বে, আমার বাবা আছে, আমার বাবার এত বয়স হয়ে গেছে। তো সেই সব ভেবেই আর কি আমরা একটু দূরে, মানে বাড়ির কাছাকাছি না, একটু দূরে আমরা বাড়ি দেখছি। তো পরেরটা রাহুল বলবে রাহুল কী করছে, এটা পুরোপুরি রাহুলের ওপর আমি ছেড়ে দিয়েছি। তোমার ওই ব্যাঙ্কুয়েট হল, পার্টি হল আমি 4-5টা জায়গায় ফোন করেছিলাম, তো তার মধ্যে একটা পার্টিকুলার হল আমার খুব ভালো লেগেছে। তোমাকে দুটো ভালো লেগেছে, তার মধ্যে একটা একটু বেশি ভালো লেগেছে। তোমাকে কালকে দেখালাম ছবিগুলো, একটা ছোটো ভিডিও ওরা পাঠিয়েছিল। আর প্লাস ওরা এটাও বললো যে স্যার আমাদের ইন হাউস ডেকোরেশনের সব লোকজন আছে, প্লাস ছবি তোলারও যদি আপনারা ছবি তুলতে চান তার জন্য ক্যামেরাম্যান সবাই সব কিছু সেট আছে। তো আমি একবার বলেছি শনিবার দিন আমরা ইন পার্সন ওখানে যাব, তো আমরা একবার রেকি করতে হবে, বুঝতে হবে জায়গাটা কীরকম কী। ওরা এটা বললো যে জায়গাটা আমাদের পছন্দ হয়েছে আর কি, সেখানে বললো যে ব্যাঙ্কোয়েটের সঙ্গে আপনারা যদি একটা এক্সট্রা টেরেস নিতে চান তার জন্য একটা এক্সট্রা কস্ট আছে। তো আমাদের যেরকম লোকজন হচ্ছে আমার মনে হয় না টেরেসটা দরকার হবে। আর পুরোপুরি এয়ার কন্ডিশন, তো গরমের মধ্যে কোনো অসুবিধা হবে না। একটা স্পেয়ার রুমও দেবে যেখানে তুমি চেঞ্জ করতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। তো উই আর গুড টু গো। স্যাটারডে যাই, একবার দেখি জায়গাটা, তারপরে আমি কনফার্ম করব। তিনি সব দেখলেন, দেখে টাকার পর আমাকে বললেন ঠিক আছে আজকে আমি আপনার নিয়ে যাচ্ছি, কোথায় কি আর আমি পরের দিন এটার একটা রেপ্লিকা নিয়ে আসবো, দেখে সেইটা আপনার দেখে নেবো কোথায় কি আর ট্রাভেল হচ্ছে, হয়ে শনিবার দিন আপনাকে ডেলিভারি করবো। ঠিক আছে যাও তাহলে। এখন কি মাপ দিতে যাবেন না? মাপ দিয়ে এসো, যাও, ট্রায়াল যেন ভালো করে হয়। যাও, সাবধানে বেরো, দুর্গা। সারাদিন আমি ঘরে বসে আছি, কারণ আমার আজকে প্রচণ্ড লোয়ার অ্যাবডোমেনে টান লেগেছে। আমি ঘর থেকে খুব কমই বেরিয়েছি, কিন্তু তার মানে এই নাকি আমি কোনো বিশ্ব দুনিয়ার খবর রাখছি না। মা নেমে এসেছে, এই যে সারাদিন ধরে খালি আমার জন্য চিন্তা করে যাচ্ছে কেন মাটিতে বসেই আমার সব থেকে একটু আরাম হচ্ছে। খাটে বসলে আমার টান লাগছে, আর সে প্রচণ্ডভাবে কিক করছে ভেতর থেকে। মাটিতে বসলে সে খুব একটা কিছু করছে না, আর আমাকে তো কাজটাও করতে হবে, তাই না বলো? তো এখন মা নেমে এসেছে, কেন মাটিতে বসে আছি, কী করছি জানতে এসেছে। আর ব্যাঙ্কোয়েট হল এইসব নিয়েই ডিসকাশন চলছে, টেনশন সবার মধ্যে আছে। পুরুষ মশাই যেন খুঁজে পেয়েছি একজনকে, সে কনফার্ম করেছেন। এবার ফর্দ দেবেন, কী কী কিনতে হবে এইসবের ব্যাপার। আমি কতটা কী করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু মা, রাহুল, প্রিয়াঙ্কা, রানারা তো আছে, বাবা, ওরা গিয়েই সব কিনবে। ওদিকে বুম্বাবুটাকেও বলে রেখেছি, ওদেরও অনেক কিছু মানে লাইফে চলছে। কাকুর অপারেশন হয়েছে, এসব হয়েছে, কোনো ওরা প্রচণ্ড ব্যস্ত। বাট ডোন্ট ওয়ারি, ওদেরও আমি ইনভলভ করবো, কারণ আমি জানি ওদের যদি না ইনভলভ করি ওরা আমার ওপর ধেয়ে আসবে কেন কিছু বলবে না বলে। তাই ওদেরও ফোন করবো। আমি দেখি, আমি একটু মাকে জিজ্ঞেস করে নিই, আর তোমাকেও দেখাই কী নিয়ে যেন চিন্তা করছে খাটে বসে বসে। চিন্তা করছি বাড়ির গৃহপ্রবেশ কবে, তার জন্য একটা স্বাদ, তার জন্য একটা লোকজন আসবে, ব্যবস্থা করতে হবে, এইসব নিয়ে লোককে নিমন্ত্রণ করা, লোককে বলতে হবে, মেনু সেট করা, সেটা একটা বিশাল ব্যাপার আছে। তারপরে লোকজন আসবে, তাদের আপ্যায়ন করা, এগুলো তো রয়েছেই। আমার মেয়েও আসতে পারবে না, বড় মেয়ে, সে তো ওখানে আছে।
কলকাতায়, তাকে ছাড়াই করতে হবে আমাদের, সেটা একটা মন খারাপ লাগছে। এই আর কি, এইসব ভাবছি, আর কি ভাববো বলো, সব সংসারের চিন্তা সবসময়। বাবা বলো তোমার কি অভিজ্ঞতা তোমার ইয়েতে ট্রায়াল রানে, তোমার দাঁতের ট্রায়াল রানে? আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, ডাক্তার খুব ভালো। হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে এত ভালো ডাক্তার এরকম ভাবে ফিট করবে আমার। হ্যাঁ, তোমার তো মানে আমি তো তোমাদেরকে পরে হ্যাঁ সবাইকে তো আমি বলবো, জানাবো, দেখাবো তোমার। খুব সুন্দর। আমি ডাক্তার আমরাকে সাজেস্ট করবো যে কারুর যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয় এনাকেই দেখাতে। কি সুন্দর উনি, ব্যবহারও যেমন সুন্দর, কাজও করেছেন তেমনি সুন্দর। আর যে ডক্টর করে আনলেন তারও ব্যবহার সুন্দর, এবং সত্যি সত্যি খুব সুন্দর ফিট করেছে, কোনো লাগছে না, কিছু হচ্ছে না। তো ফাইনাল তোমাকে কিছুদিন বাদে দিয়েও দেবে, শনিবার দিন ম্যাক্সিমাম মানডের মধ্যে দিয়ে দেবে। মানে 99% চেষ্টা করছেন উনি শনিবার দিন দেওয়ার জন্য। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে মানডে দেবে, তার বেশি কিছু না। খুব ভালো, ভেরি গুড। সবাই শুনলে বাবার অভিজ্ঞতার কথা। বাবা ইজ ভেরি হ্যাপি দাঁতের ফিটটা নিয়ে। আর যে ডাক্তার করেছেন, এটা হচ্ছে আমরা গেছিলাম জেড ডেন্টাল কেয়ারে। আর ডক্টর আমোরা, শি ইজ ফ্রম মানিপাল ডেন্টাল সায়েন্স। খুবই অভিজ্ঞ একজন ডাক্তার, এবং যিনি মানিপাল হসপিটাল থেকে ওটাকে ফাইনাল যে ডেন্টারটা নিয়ে এসেছিলেন ডক্টর সাহাস, খুবই ভালো এবং ভালো করে ওটাকে ফিট করে বাবাকে দিয়ে করলো। কোনো অসুবিধা হলে ওরা বলেই দিয়েছিল যে কোনো অসুবিধা হলে আমরা দেন এন্ড দেয়ার জিনিসটাকে চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা হবে না। ওরা বলেছে কামিং স্যাটারডে দিয়ে দেবে, যদি একটু ডিলে হয় ম্যাক্সিমাম মানডের মধ্যে ওরা চেষ্টা করবে। আর তোমাদেরকে আরেকটা আপডেট দিই, আমি আবার মুম্বাই যাচ্ছি কামিং মানডে, দ্যাট ইজ 8th of April। আমি মানডে টু ফ্রাইডে আবার মুম্বাই আর পুনে একদিনের জন্য যাব শুক্রবার দিন, কিন্তু মানে মেনলি আমার মুম্বাইতে কাজ। তারপরে নেক্সট ফ্রাইডেতে আমি আবার ফিরে আসবো ব্যাঙ্গালোর। এক্সাইটেড মা দাঁতের ফিটিং দেখে, খুবই খুশি। হ্যাঁ, এখন একটা টেনশন কমেছে বাবার, একটা টেনশন না, একটা মানে দুঃখের জায়গা। বাবার সৌন্দর্য ফিরে আসছে, আর একজন ময়ূর করছে এখানে। ও ইয়েস ইয়েস ইয়েস, বইগুলো হ্যাঁ খুলে দেখাও। এটা বলছিলাম নিচে, সেটা হচ্ছে যে বাবার মা চাইছিল যে বরফিকে জামা কাপড় বা খেলনাবাটি না দিয়ে এমন কিছু জিনিস দেওয়া যেটা ওর বাঙালি সত্তাটাকে ডেভেলপ করতে এনকারেজ করবে। তো সেই জন্যই আমরা ছোটো থেকে যেসব বই পড়ে বড় হয়েছি, শিশু, বর্ণপরিচয়, সহজপাঠ, কিশলয়, আর কি আছে, বুড়ো বাংলা, ক্ষীরের পুতুল, এসব পড়ে আমরা খাওয়ার সময় যখন মাম্মা, মা, আম্মা, দিদু, মামুনি আমাদের পড়ে শোনাতো, সেইগুলোই আমরা যাতে নেক্সট জেনারেশনকে কি বলবো উপহার হিসেবে ট্রান্সফার করতে পারি। এবং সেই জন্যই বাবা আর মা অর্ডার করে কিছু বই কিনেছে। কি কি বই এনেছে একটু দেখিয়ে দিতাম। যে বইটা এসেছে, ছিল না, ছিটছো কেন? আচ্ছা, ফার্স্ট যে বইটা এসেছে সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু। শিশু কবিতাটা না পড়লে বা না থাকলে একটা বাচ্চার ট্রেজার ট্রোভ ইনকমপ্লিট থাকে, তাই তো? লোকেরা বলবে বাঙালি সন্তান হয়ে বাঙালি বই দেখিয়ে কিন্তু ইনকমপ্লিট বলছে। ইনকমপ্লিটের বাংলা বাবা অসম্পূর্ণ হবে, অসম্পূর্ণ থাকবে। এগুলো এখন আমরা বরফির মা বাবাকেও দেখাইনি, কারণ এর ভেতরে বাবা কিছু লিখে আশীর্বাদ সহ এগুলো বরফিকে দেওয়া হবে। তাই চলো দেখি নেক্সট কী এসেছে। খোলা হচ্ছে, বিশাল প্যাকিং করে এসেছে কলকাতা থেকে আজকে বইগুলো। খুবই এক্সাইটেড আমরা। প্রচুর বই, প্রচুর বই, প্রচুর বই। ফার্স্ট যে বইটা দেখাবে সেটা হচ্ছে টুনটুনির বই। আমরা পাগল এই গল্পের জন্যে। টুনটুনির বই, হ্যাঁ কালারফুল। দেখো, ও মা, হ্যাঁ টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরেও সে ধন আছে। দেন থার্ড হচ্ছে আমাদের সহজ পাঠ, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, তাই তো? আমার আবার সহজ পাঠ খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, অফকোর্স মরারটা খুবই পাল্টে গেছে। কি সুন্দর দেখো, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। এখনো মনে আছে এগুলো। কি সুন্দর গিফট হয়েছে বাবা। নেক্সট কি? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা স্মৃতি আছে আমার, সেটা আমি জানি না বলবো কবে, বাট ক্ষীরের পুতুল মানেই মাম্মা। আর মাম্মা আমাকে এই গল্পটা পড়ে শোনাতো। আর আমি জানি না কেন ছোটো থেকে আমার মনে হতো সাদা সন্দেশ দিয়ে তৈরি এই ক্ষীরের পুতুল, ছোটো থেকে আমি ভাবতাম।
আমি ভীষণ ভীষণ পছন্দ করি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল। আর আমি চাই যে বরফি সোনাও এগুলো পড়ে বড় হোক এবং ব্যাঙ্গালোরে থাকা সত্ত্বেও তার কলকাতা তার বাঙালি সত্তাটা যেন বজায় থাকে চিরকাল, তাই তো মা? নিশ্চয়ই। আচ্ছা, পরেরটা হচ্ছে বুড়ো আংলা। এটাও মানে এই দুটো বই হচ্ছে ইকুয়ালস টু মাম্মা। মাম্মার ঘরের আলমারিতে এখনো এটা রাখা আছে। এটা কি আমারটা দিদিরটা? আই থিঙ্ক এটা দিদি, মানে দিদিটা দিদি নিয়ে গেছে, এটা আমারটা মাম্মার কাছে, মাম্মার এতে রাখা আছে। ও তোমাদের ঘরেই আছে? বাহ, ঠিক আছে। এটা বুড়ো আংলা, এটা ক্ষীরের পুতুল, সহজ পাঠ, টুনটুনির গল্প আর রাহুল পাগলের। হিমা আবোল তাবোল কত, হ্যাঁ না আবোল তাবোল অ্যাকচুয়ালি টুনটুনির বইয়ের এরকম একটা হার্ড কপিতে আসতো, না এরকমই আসতো, বাট এটা জানি না, এটা পাঠিয়েছে আর কি, ওরা এটাই পেয়েছে। আবোল তাবোল ছোট বই এসেছে। বাহ, এই যে গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেরে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে, ঘুরছে মাথা ভন ভন। ও আই লাভ ইট, আমার ভালো না, আমি বলছি বরফির আগে আমি পড়ে নেবো বইগুলো দেখানোর মধ্যে জিজ্ঞেস করি কারা কারা তোমরা সুকুমার রায়ের ফ্যান বলো, টাক করে একটু কমেন্ট সেকশনে জানো। আমি সুকুমার রায়ের বীভৎস ফ্যান, আর আমি এখনও পর্যন্ত সুকুমার রায়ের কবিতাগুলো ইউটিউবে শুনি। আর আমার মনে হয় যদি না শুনে থাকো এক্ষুনি শুনে ফেলো। না, আমি গেস করছি সবাই প্রত্যেকটা বাঙালি শুনবে। হ্যাঁ, বই কিনে বই পড়ো। ঠাকুমার ঝুলি, হ্যাঁ ঠাকুমার ঝুলি ক্যাসেটটাও ছিল সবার কাছে। আই থিঙ্ক সব বাঙালি বাচ্চার কাছে ঠাকুমার ঝুলির ক্যাসেটটাও আছে, ঠাকুরদার ঝুলির ক্যাসেটটাও আছে। বাট ঠাকুমার ঝুলির বই পড়ার একটা আনন্দ মজা অন্য রকমের। লালকমল, নীলকমল, কত কিছু, কলাবতী রাজকন্যা, এগুলো সব আছে। কেশবতী রাজকন্যা।